যে আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। শাফিন, থাইল্যান্ডের ট্যানারি শ্রমিকরা যে ন্যূনতম মজুরি পান সেটি কিন্তু বাংলাদেশের যে মজুরি সেটির থেকে দ্বিগুণেরও বেশি, এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত সেখানেও শ্রমিকরা যে বেতন পান সেটিও বাংলাদেশের থেকে বেশি। এমন অবস্থায় দাবি উঠেছে বাংলাদেশের ট্যানারি শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য একটি গবেষণা সংস্থা সিপিডি তারা জানিয়েছে যে 22,000 টাকার বেশি করার জন্য সুপারিশ করা হয়েছে। তো এই নিয়ে বিস্তারিত জানাবো আমরা শান্তবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন এবং আমি শম্পা বিশ্বাস। দেশের 3টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানির এন্টি ফাঙ্গাল ক্রিমের প্যাকেট রয়েছে। একটিতে লেখা আছে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করতে হবে। যদিও এই অবস্থায় ওষুধের গুণগত মান কতটুকু ঠিক থাকছে সেটি নিয়েই রয়েছে নানা প্রশ্ন। ওষুধ কোম্পানি থেকে এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই, তাপমাত্রা যতই হোক না কেন। ওষুধটার অনিশ্চয়তা তৈরি করে, কিন্তু কখনো কখনো এই ওষুধটা ক্ষতিকারক উপাদানে রূপান্তরিত হতে পারে। কয়েকদিন তাপমাত্রা বেড়ে যাওয়াতে ওষুধের শেলফ লাইফের খুব বেশি পরিবর্তন ঘটবে বলে মনে হবে না। সম্ভব ওষুধ সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা প্যাকেটের গায়েও লেখা থাকে, তবে গরম বেড়ে যাওয়ার কারণে যেসব ফার্মেসিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই সেখানে ওষুধের গুণগত মান নষ্ট হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে করে মানবদেহেও ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে তারা বলছেন। তবে শাফিন, এমন আশঙ্কার কথা কিন্তু মানতে নারাজ ওষুধ প্রশাসন। শাফিনে নিয়েও আমরা শান্তবাজার বিস্তারিত জানাবো, তবে শুরুতেই ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরির প্রসঙ্গ। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পের শ্রমিকদের খাদ্যমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে ন্যূনতম মজুরি 22,776 টাকা প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এই মজুরি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশন। আর বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড বলছে দুই পক্ষের সাথে আলোচনা করেই ন্যূনতম মজুরি ঠিক করবে সরকার। আরও জানাচ্ছেন সিউল আহমেদ। তৈরি পোশাক খাতের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি পণ্য হিসাবে পরিচিত চামড়া শিল্প 2022-23 অর্থ বছরে $122 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। তবে সম্ভাবনাময় এই খাতকে আরও কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের ভূমিকা আরও বেশি হতে পারত। কিন্তু দেশের বেশিরভাগ ট্যানারি লেদার ওয়ার্কিং গ্রুপ LWG এর সনদ না পাওয়াতে ইউরোপের মার্কেটে সরাসরি চামড়া বিক্রি করতে পারছে না বাংলাদেশ। তবে দেশের অন্যান্য রপ্তানি শিল্পগুলোর যে বেতন কাঠামো তার চেয়ে অনেক ভালো বেতনেই কাজ করছে ট্যানারি শ্রমিকরা। তবে এই বেতন ভাতা অন্যান্য যে কোনো দেশের তুলনায় কম। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য বলছে বাংলাদেশের ট্যানারি শ্রমিকদের যে বেতন তা ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার ট্যানারি শ্রমিকদের চেয়ে অনেক কম। বর্তমান বাজারের কথা বিবেচনা করে ট্যানারি শিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি 22,776 টাকা করার প্রস্তাব করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আমরা ন্যূনতম মজুরি প্রস্তাব করছি 22,776 টাকা। আমরা আশা করি যে এরকম একটি নাম্বারের ভিত্তিতে মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলোচনায় বসলে অবশ্যই তারা সেখান থেকে একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারবে। যেখানে আমরা জেনেছি যে শ্রমিক পক্ষের পক্ষ থেকে প্রস্তাবনা রয়েছে 25,000 টাকা, আর মালিক পক্ষ থেকে তাদের মতো করে তারা 15,000-16,000 টাকার মতো তাদের একটা প্রস্তাবনা রয়েছে। তো আশা করছি যে এই দুটো নিয়ে আলাপ আলোচনা হলে অবশ্যই একটা মধ্যবর্তী একটি জায়গায় গিয়ে একটি ভালো সমাধানে তারা বুঝতে পারবেন, এটি আমাদের প্রত্যাশা। এদিকে 2011 সালে সর্বপ্রথম ট্যানারি শিল্পের জন্য ন্যূনতম মজুরি 8,750 টাকা ঘোষণা করা হয়। 2018 সালে সেটা বৃদ্ধি করে শহর অঞ্চলের জন্য 13,500 টাকা ও গ্রাম অঞ্চলের জন্য 12,850 টাকা নির্ধারণ করে। গবেষণা বলছে 2024 সালে এসেও 60% ট্যানারি এই বেতন দিচ্ছে না। মজুরি ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেটার একটাও বাস্তবায়ন করেননি। আমরা যদি মালিকদের সাথে যে আমরা 2 বছর পর যে চুক্তিটা করি, এই চুক্তিটারও যদি সম্পূর্ণ বাস্তবায়ন হতো তাহলে ট্যানারি শিল্পের শ্রমিকদের সমস্যা অনেক ক্ষেত্রে যে সমস্যাগুলো আজকে তুলে ধরা হয়েছে এগুলো থাকতো না।
তবে করোনা, ডলারের দাম বৃদ্ধি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে মন্দা সময় পার করছে ট্যানারি ব্যবসা, এমনটাই দাবি ট্যানারি মালিকদের। তারা বলছেন, যেখানে 2018 সালে 180 কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, সেখানে বর্তমানে তা কমে গেছে প্রায় 50 কোটি ডলার। তাই ব্যবসা ভালো না করা পর্যন্ত ন্যূনতম মজুরি প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয়। বাস্তব প্রেক্ষাপটে আসলে আমাদের শিল্প এবং মালিক শ্রমিকের স্বার্থে আসলে যে প্রস্তাবনা দিয়েছেন আমি মনে করি সেটা কোনোভাবেই বাস্তবায়ন সম্মত নয়। ইউনিট প্রাইস আমাদের অনেক কমে গেছে, যেখানে আমরা $1.5 আমরা আগে 2017 সালের পূর্বে আমরা আমাদের চামড়া রপ্তানি করতাম, সেটা এখন 70 থেকে 75 সেন্টে আমরা রপ্তানি করছি নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে। সুতরাং আপনার একটা দেশ আপনার কিন্তু আমাদের এই চামড়ার ব্যবসাটা কন্ট্রোল করছে এবং তারাই নির্ধারণ করছে মূল্য, সেটা কিন্তু মালিক পক্ষের হাতেও নেই। সুতরাং আমরা মনে করি যে শ্রমিকের স্বার্থ অবশ্যই দেখতে হবে, ম্যান বিহাইন্ড মেশিন। আমরা সবসময় শ্রমিকের পক্ষে আছি, থাকবো। বাংলাদেশ ন্যূনতম মজুরি বোর্ড বলছে, শিগগিরই ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হবে। ইন দি মিন টাইম আমি জানতে পারলাম যে তারা ওই যে প্রপোজাল দাখিল করেছেন, কিন্তু আমার সামনে আসেনি। হয়তো বোর্ড মিটিংয়ে এটা উপস্থাপন করা হবে এবং ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে আমরা একটা যে বোর্ডটা একটা আম্পায়ারের ভূমিকা পালন করবে এবং মালিক শ্রমিককে কাছাকাছি আসার একটা এনকারেজ করবে যে আপনি বাড়ান, আপনি কমান। এইভাবে করে আমরা একটা সম্মানজনক একটা বেতন কাঠামোর করে আমরা তখন আমরা বোর্ড মেম্বাররা পজিটিভলি সেগুলো সাইন করি। তো আমাদেরকে সব দিকে লক্ষ্য রাখতে হয় যাতে আপনার শিল্পটা টিকে এবং শ্রমিকও বাঁচে। এই দুই পক্ষকে বাঁচিয়ে আমাকে একটা মোটামুটি মানসম্মত একটা বুদ্ধপন্থা অবলম্বন করে আমাদের বেতন নির্ধারণ করতে হয় এবং যেটা বাস্তবায়নযোগ্য হয়। অবাস্তব কোনো বেতন কাঠামো যে আসলে বাস্তবায়ন হবে না, যাতে দুই পক্ষই বাঁচে সেই জাতীয় একটা বেতন কাঠামো আমরা দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। এছাড়াও গবেষণায় উঠে আসে, দেশের 71% ট্যানারি শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি সম্পর্কে জানেনই না। সিউল আহমেদ, এখন, ঢাকা। 32 ঘন্টা পর স্বাভাবিক হলো ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। গাজীপুরের জয়দেবপুর থেকে উদ্ধার হয়েছে তেলবাহী ট্রেন ও টাঙ্গাইল কমিউটার ট্রেন সহ মোট 11টি কোচ। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান, পাশাপাশি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী রাব্বি হোসেন। শুরুতে গাজীপুরে যাচ্ছে ইফতেখার, উদ্ধার কাজ শেষ হতে এত দীর্ঘসূত্রতার কারণ কি জানাবেন? সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? গতকাল এই রেল দুর্ঘটনার পর কিন্তু প্রায় ৩২ ঘন্টা পেরিয়ে গেছে এবং এই ৩২ ঘন্টা পর কিন্তু যে দুর্ঘটনা কবলিত যে 11টি কোচ অর্থাৎ 11টি বগি, লাইনচ্যুত বগি এবং ইঞ্জিন, সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে এবং এখন কিন্তু রেল চলাচলের জন্য পুরোপুরি দুটি লাইনই কিন্তু প্রস্তুত রয়েছে এবং এই লাইনগুলোতে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে একটি লাইন দিয়ে কিন্তু রেল চলাচল শুরু হয়েছে। তবে যেই লাইনটি গতকালকে থেকে বন্ধ আছে, সেই লাইনটি কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেন যাতায়াত এখনো শুরু হয়নি। তবে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম এবং জয়দেবপুরের যে পুলিশ ফাঁড়ির যিনি ইনচার্জ, তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে হয়তোবা আর ১০-১৫ মিনিট পরেই কিন্তু এই যেই লাইনটি বন্ধ ছিল গতকালকে থেকে, সেই লাইনেও রেল চলাচল শুরু হবে এবং এই যে উদ্ধার কাজের যে দীর্ঘসূত্রিতা কিংবা দীর্ঘক্ষণ সময় লেগেছে, এর কারণ হিসাবে কিন্তু আসলে আমরা সারাদিনই কিন্তু খোঁজখবর নিচ্ছিলাম। আসলে রেলওয়ে কর্তৃপক্ষ পক্ষ থেকে কিন্তু কেউ কোনো ধরনের কথা বলছিল না। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে আসছিলেন তারা কিন্তু অনেকটাই লুকোচুরি করেই কিন্তু এখান থেকে আবার কিন্তু তারা চলে যাচ্ছিলেন। অর্থাৎ তারা পরিদর্শন শেষেই তারা চলে যাচ্ছেন, কিন্তু কোনো গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেননি এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে যেই আ র যে কোচগুলোর দুর্ঘটনায় ঘটেছিল, সেগুলো উদ্ধার করতে তাদেরকে বেশ বেগ পেতে হয়েছে। অর্থাৎ এগুলো সরিয়ে নেওয়ার জন্য যে সরঞ্জামাদিগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে আধুনিক যে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এবং দীর্ঘ আ যেই একটি দ্রুততার সহিত এই সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেটি কিন্তু বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আ আমাদের কাছে আসলে এখানকার যারা স্থানীয় লোকজন রয়েছে সবাই কিন্তু বলছিলেন যে সেই প্রক্রিয়াটি অনেক ধীর গতিতে হয়েছে। যে কারণে কিন্তু এত সময় লেগেছে। গতকালকে এই দুর্ঘটনা ঘটেছিল সকাল 10:30 টার কিছুক্ষণ পরে এবং আজকে সন্ধ্যা 6 টার
কিছু পরে কিন্তু এই রেল যোগাযোগের জন্য কিন্তু এই ২ টি লাইন প্রস্তুত করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই যে গাজীপুরের যে ২ টি লাইন রেল সড়ক সেটি বন্ধ থাকার কারণে কিন্তু উত্তরাঞ্চলের সাথে এবং উত্তর-পশ্চিম অঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ ছিল ৩২ ঘন্টা। যার কারণে কিন্তু বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে অনেক রেল এবং শিডিউলের যে বিশৃঙ্খলা, শিডিউল যে আ বা সমস্যা সেটি তৈরি হয়েছিল। এখন আমরা এই যে রেলওয়ে যে শিডিউল যে বিপর্যয় সেটির তথ্য জানবো। আমাদের সহকর্মী রয়েছেন কমলাপুরের রাব্বি হাসান। আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত। রাব্বি। ইফতিকার, আপনি আসলে যেমনটা জানতে চেয়েছেন, কমলাপুর রেল স্টেশনে আমি যখন এসেছি, আমি এখানে এসে দেখেছি অসংখ্য যাত্রী অপেক্ষা করছেন কখন নাগাদ তাদের আগ্রহের যে ট্রেনটি রয়েছে বা বাড়ি ফিরতে চাওয়া বা কর্মস্থলে ফিরতে যাওয়ার ট্রেনের অপেক্ষায় তারা এখানে বসে আছেন। কেউ কেউ অপেক্ষা করতে করতে এই গরমে ক্লান্ত হয়ে আমরা দেখেছি যে বসে শুয়েও আছেন, এরকম দেখছি। অনেকে আসলে তাকিয়ে আছেন এই যে শিডিউল যে বক্সটি আছে যেখানে ট্রেনের শিডিউলটি লেখা থাকে, সেখানে তাকিয়ে অনেক অপেক্ষা করছেন কখন নাগাদ তাদের ট্রেনটি আসবে। তবে বলা যায় কমলাপুর থেকে এখন পর্যন্ত অসংখ্য যতগুলো ট্রেন এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবগুলো ট্রেনে ৩ থেকে ৪ ঘন্টা, কোনো ট্রেনটি ৫ ঘন্টা, বিশেষ করে রংপুর এক্সপ্রেসটি আমরা দেখেছি যে ১০ ঘন্টা সময় বিলম্ব করে ছেড়ে গিয়েছে, যার ফলে একটা ভোগান্তির চিত্র রয়েছে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে। যেহেতু এখন প্রচণ্ড গরম, যার ফলে এখানে অনেকটা হাসপাস অবস্থায় বিরাজ করছে, অনেকে অপেক্ষা করছেন। তবে এখানে অনেকে আসলে ফিরতে যে টিকিটগুলো কেটেছিলেন সেই টিকিটগুলো আসলে ফেরত দিয়েছেন, অনেকে ফেরতের ব্যবস্থাটা আসলে করা হয়েছে। যেহেতু এই তাদের একটি ভোগান্তি হবে যাত্রাটা, অনেকে যাত্রা বাতিল করেছেন, এমন চিত্রটি আমরা আসলে দেখেছি এখানে এসে। তবে বলা যায় এখন পর্যন্ত যেহেতু কমলাপুর থেকে যতগুলো ট্রেন ঢুকেছে এবং যতগুলো ট্রেন অপেক্ষারত আছে বা কমলাপুরে ঢুকবে, প্রতিটি ট্রেনই কিন্তু বিলম্বে রয়েছে। এবং এই যে বোর্ডটি এখানে লাগানো হয়েছে স্টেশনে, সেই বোর্ডটিতে আসলে প্রতিটিতেই লেখা রয়েছে বিলম্ব হবে, যার ফলে যারা এখানে এসেছেন, যা যাত্রী আছেন, তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে, আক্ষেপ রয়েছে যে এত দীর্ঘ সময় যেহেতু লেগে গিয়েছে এই ট্রেন দুটিকে অপসারণ করার কারণে, যার ফলে এখানে অনেকে পরিবার পরিজন নিয়ে এসে এখানে ভোগান্তির শিকার হয়েছেন, এমনটাই আমাদেরকে তথ্য দিয়েছেন। তবে কমলাপুর স্টেশনের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি আসলে বলছিলেন যতক্ষণ না পুরোপুরি প্রক্রিয়াটা স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত কিছুটা ভোগান্তি আসলে পোহাতেই হবে এই ঘরমুখো মানুষের, যার ফলে এখানে নানা বয়সী মানুষ আমরা দেখছি তারা বসে আছেন, শুয়ে আছেন, অনেকে অপেক্ষা করছেন ক্লান্ত হয়ে, তারা আগ্রহ নিয়ে এখানে বসে আছেন কখন নাগাদ তাদের ট্রেনটি আসবে। তবে বলা যায় প্রতিটি ট্রেনই ৩ থেকে ৪ ঘন্টা সময় বিলম্বে ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় ঢুকছে, যার ফলে এখানে এই চিত্রটা আসলে বিরাজ করছে। তবে বলা যায় যে যেহেতু আপনি যেমনটা তথ্য দিয়েছিলেন ইফতেখার, যে ট্রেন চলাচল কিছুক্ষণ পরে হয়তো স্বাভাবিক হয়ে যাবে, যদি স্বাভাবিক হয়ে যায় তার ফলেই এই যারা যাত্রী আছেন, যারা অপেক্ষারত আছেন, তাদের মনে স্বস্তি ফিরবে, এমনটা আসলে বলছিলেন এখানে যারা এসেছেন বা এখানে যারা যাত্রী আছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর কমলাপুর থেকে। শাফিন। সহকর্মী রাব্বি হোসেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এর আগে গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান, জানাচ্ছিলেন গাজীপুরে ট্রেন দুর্ঘটনার পর উদ্ধার কাজ শেষ হওয়াতে ময়মনসিংহ সহ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়েছে। কাল থেকে সকাল সন্ধ্যা যাত্রী পরিবহন করবে নতুন 2টি কমিউটার ট্রেন। রাজবাড়ী ভাঙ্গা ঢাকা রুটে চলবে এই একজোড়া ট্রেন। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, নতুন ট্রেন ও লাইন যুক্ত করার পাশাপাশি তৈরি করা হবে দক্ষ জনবল। এই ট্রেনের সুফল পাবে অফিসগামী যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন সিফত শাহরিয়ার। দেখে মনে হতে পারে বন্ধুদের কোনো সফর, পরীক্ষা শেষে তাই বুনো উল্লাস, কিন্তু না, এই উল্লাস বাড়ির কাছে ট্রেন আসায়। রাজবাড়ী শিবচরবাসী পেল নতুন 2টি কমিউটার ট্রেন। আমরা মাদারীপুরবাসীরা ট্রেন দেখি নাই, দূরে দূরে ফোনে দেখছি, এখানে বাস্তবে দেখতেছি, আমাদের অনেক একটা আনন্দ। নতুন চন্দনা কমিউটার রাজবাড়ী স্টেশন থেকে ভোর 5টায় ছেড়ে ভাঙ্গা রেল স্টেশনে পৌঁছাবে সকাল 6:15টায়, আর ভাঙ্গা কমিউটার ঢাকায় পৌঁছাবে সকাল 9টায়। ফিরতি ট্রেন সন্ধ্যা 6টায় ঢাকা স্টেশন ছেড়ে আসবে। তাতে সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে অফিসগামী যাত্রীরা। সকালে গেলে মনে করেন সন্ধ্যায় আবার সুন্দরভাবে ফিরে আসতে পারবো, বিকাল 6টার মধ্যে আবার ফিরতে পারবে, যার জন্য আমরা সবাই উৎফুল্ল এবং সবাই খুব খুশি। এই ট্রেনে করে ঢাকা কমলাপুর যে অফিস করতে পারবো। চলতি বছর ভাঙ্গা জংশন থেকে যশোর পর্যন্ত রেল লাইন চালু হয়ে গেলে এই ফরিদপুর কিংবা রাজবাড়ী হয়ে যাবে না সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস। তাতে ফরিদপুর ও রাজবাড়ীর মানুষের জন্য আস্থার এবং গুরুত্বপূর্ণ বাহন হয়ে উঠবে এই নতুন চালু হওয়া কমিউটার ট্রেনটি। এর আগে উদ্বোধনের খবর পেয়ে স্টেশনে ভিড় জমান সব স্তরের মানুষ। তবে কৃষক সূর্য মাতবরের চোখ ট্রেনের ভেতর।
তার ভাবনা তাজা সবজি এই ট্রেনে ঢাকায় নেয়ার। সবার জন্য ভালো হয়েছে, খালি শুধু আমাদের জন্য না, আমরা মাছ শাক সবজি নিয়ে আমরা সবাই যেতে পারবো। এই কমিউটার ট্রেনও সম্ভব, কোচ এবং ইঞ্জিন ভালো দিলে পারে 100 কিলোমিটার চালানো সম্ভব। শনিবার ট্রেন দুইটির উদ্বোধন করেন রেলমন্ত্রী। বলেন, নতুন ট্রেন ও পথ চালুর পাশাপাশি দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে রেলওয়ে। আমাদের এই ভাঙা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত আরেকটা লাইন চালু হবে। 8টা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবে এই লাইন এবং পুরা লাইনটাই এলিভেটেড হবে। এখন 2টা জোন আছে, রাজশাহী এবং চিটাগাং, আর 2টা জোন হবে। ট্রেনটি যাত্রা বিরতি করবে ভাঙ্গা জংশন, শিবচর, পদ্মা ও মাওয়া স্টেশনে, আর বন্ধ থাকবে প্রতি শুক্রবার। সিফাত শাহরিয়ার, এখন মাদারীপুর। প্রচণ্ড গরমে ওষুধের গুণগত মান নষ্টের শঙ্কা প্রকাশ করেছেন ওষুধ বিশেষজ্ঞরা। 29 বছরের মধ্যে দেশের তাপমাত্রা সর্বোচ্চ হওয়ায় ওষুধের কার্যকারিতার মেয়াদ কমার পাশাপাশি মানবদেহে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলেও ধারণা তাদের। তবে এমন অভিযোগ বাস্তবসম্মত নয় বলে দাবি ওষুধ প্রশাসনের। মুজাহিদ শুভর প্রতিবেদনে বিস্তারিত। আমার হাতে দেশের 3টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানির এন্টি ফাঙ্গাল ক্রিমের 3টি প্যাকেট রয়েছে। একটিতে লেখা আছে 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করতে হবে, আরেকটিতে লেখা আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং অপরটিতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। যদিও আজকে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস এবং একইভাবে এই ওষুধগুলোই সারা বাংলাদেশের বিভিন্ন ফার্মেসিতে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় ওষুধের গুণগত মান কতটুকু ঠিক থাকছে সেটি নিয়েই রয়েছে নানা প্রশ্ন। তবে তীব্র গরমে অতিরিক্ত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের বিষয়ে উৎপাদক কোম্পানির পক্ষ থেকে কখনোই নতুন কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে ওষুধ বিক্রেতারা। ওষুধ কোম্পানি থেকে এখনো কোনো দিক নির্দেশনা আসে নাই, তাপমাত্রা যতই হোক না কেন। পূর্ববর্তীতে যেভাবে মেডিসিন আসতেছে এখন ওই নিয়মে আসতেছে। সবগুলো ওষুধ 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রাখতে হয়, এটা লেখা আছে, নিয়ম আছে, আমরা এভাবে রাখি। দেশের প্রায় 90% ওষুধই 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচারে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। বাইরের তাপমাত্রা 40 ডিগ্রিতে উঠলে ওষুধের দোকানের ভেতরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই 30 থেকে 35 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করে। এতে ওষুধের গুণগত মান কমে যাবার পাশাপাশি কার্যকারিতার সময়কালও কমে যেতে পারে বলে মত ওষুধ বিশেষজ্ঞদের। কার্যকারিতা কমে অথবা কার্যকারিতা মানে শেলফ লাইফ কমে, দুটোই আসলে ওষুধটার অনিশ্চয়তা করে তৈরি করে। খুবই রেয়ার, কিন্তু কখনো কখনো এই ওষুধটা ক্ষতিকারক উপাদানে রূপান্তরিত হতে পারে, এটা কেমিক্যাল ট্রানজিশনের ফলেও। এখন প্রশ্ন হচ্ছে যে এই এক্সপোজারটা কত দিনের মধ্যে হলে হয়। যদি কনসিস্টেন্টলি 25-এর উপরে 2 থেকে 3 মাস থাকে, 30 দিনের মধ্যে যদি 5 দিন 25-এর উপরে থাকে, তাহলে এটাকে কনসিস্টেন্টলি 25 টাকা। অতএব আমাদের বিবেচনা বাংলাদেশকে আসলে এটা এই মুহূর্তে এই ব্যাপারটা খুবই মানে ইলাবোরেটলি দেখা দরকার। ফার্মেসিতে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে উৎপাদক কোম্পানির কোনো দায় না থাকলেও সেটি মেনে চলার আহ্বান জানাচ্ছেন তারা। তবে ফার্মেসি যেটিই হোক, এই গরমে দেখে শুনে ওষুধ কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। দেখতে যে ওষুধটা সাধারণ ওষুধের মতো আছে কিনা সেটা দেখে নিবে, তার গন্ধটা ঠিক আছে কিনা সেটা সে দেখে নিবে, এবং সেই ওষুধটা তার সাধারণ বা বাহ্যিক চোখে তার কাছে কোনো অসামঞ্জস্যতা আসে কিনা সেটা সে দেখে নেবে। WHO যে গাইডলাইন, সেখানে কিন্তু 2টা জিনিসকে একত্রিত করা আছে, টেম্পারেচার অ্যাজ ওয়েল এজ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। সুতরাং আমরা যদি শুধুমাত্র আজকের তাপমাত্রা 43 ডিগ্রি হয়ে গেছে সেটা দিয়ে আমরা একটা বিবেচনা করি, তাহলে বোধ করি কোনো একটা জায়গায় গ্যাপ থেকে যাবে। তবে গরমে ওষুধের শেলফ লাইফ বা কার্যকারিতা কমে যাবার অভিযোগ মানতে নারাজ ওষুধ প্রশাসন। তারপরও তীব্র গরমে ওষুধের গুণগত মান কমছে কিনা সেটি খতিয়ে দেখতে সারা দেশে ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের পরিচালক। 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং +-2 আর হলো 75% হিউমিডিটি, আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতায় +-5 এর মধ্যে যদি ওষুধের গুণগত মান 6 মাস একই রকম থাকে, তখন আমরা এই ওষুধের মেয়াদটা দিই 2 বছর। সুতরাং ওই কয়েকদিন তাপমাত্রা বেড়ে যাওয়াতে ওষুধের শেলফ লাইফের খুব বেশি পরিবর্তন ঘটবে বলে মনে হবে না।
দেশের নিবন্ধিত 2,30,000 ওষুধের দোকানের মধ্যে কেবল 700টি মডেল ফার্মেসি ও 50,000 মডেল মেডিসিন শপ। বাকিগুলো ওষুধের সার্বিক মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। তাই ওষুধ কেনার ক্ষেত্রে মডেল ফার্মেসিগুলোকে প্রাধান্য দেবার আহ্বান ওষুধ প্রশাসনের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। গত 28 বছরে ঢাকায় সবুজ কমেছে 7% আর জলাভূমি নেমে এসেছে 2.9%। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের 2023 সালের একটি গবেষণায় উঠে এসেছে আশঙ্কাজনক তথ্য। এছাড়া গত 2 দশকে কংক্রিট আচ্ছাদিত এলাকা বেড়েছে 81.82%। ঢাকার তাপপ্রবাহ কমাতে উন্নয়ন দর্শনে পরিবর্তন আনতে সুপারিশ করছে সংস্থাটি। সাজিদ আরাফাতের প্রতিবেদন। এ শহর কি শুধুই দালান আর কংক্রিটের? সবুজের আলপনায় একটু চোখ জুড়ানোর কি কোনোই সুযোগ নেই? নগরের উন্নয়ন মনস্তত্ত্বে যেন শুধু ইমারত, সবুজ ধ্বংস করে জলাশয় ভরাট করে নির্মাণযজ্ঞের মহড়া। পরিবেশের ভাবনা সে তো অরণ্যের রোদন। এমন বাস্তবতায় তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঢাকা, পরিণত হয়েছে তাপীয় দ্বীপে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের 2023 সালের একটি গবেষণায় উঠে এসেছে গত 28 বছরে সবুজায়ন কমে পরিমাণ দাঁড়িয়েছে 7%, আর জলাভূমি নেমে এসেছে 2.9%। সংস্থাটির 2019-এর একটি প্রতিবেদন বলছে গত 2 দশকে কংক্রিট আচ্ছাদিত এলাকা বেড়েছে 81.82%। অপরিকল্পিত নগরায়ন সহ নানা কারণে বৃদ্ধি পাচ্ছে রাজধানীর তাপমাত্রা, জনজীবনে পড়ছে ক্ষতিকর প্রভাব। নগরবিদদের আলোচনায় উঠে আসে বেশ কিছু পর্যবেক্ষণ। নগর ধ্বংস করে উন্নয়ন দর্শন বদলাতে আহ্বান জানান তারা। গ্রিন বিল্ডিং কোড প্রণয়নসহ সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আনা জরুরি বলেও মন্তব্য করেন নগরবিদরা। প্রত্যেকটা মন্ত্রণালয় আলাদা আলাদা করে কাজ করবে না, সবাই একসাথে কাজ করবে। হোল অফ সোসাইটি মানে কি, সরকারের বাইরেও আমাদের অনেক স্বার্থ সংশ্লিষ্ট মহল আছে, নাগরিক বৃন্দ আছে, নাগরিক সমাজের প্রতিনিধি আছে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে, মিডিয়া আছে। তাদেরকে একত্রিত করে একটা টেবিলে বসে আমরা পরিকল্পনা করব, একসাথে বাস্তবায়ন করব। কিন্তু আমরা বাস্তবে কি সেটা দেখি? বাস্তবতা কি? ইভেন আমাদের ঢাকার যে ইমারত নির্মাণ বিধিমালা হচ্ছে, সেখানে পরিকল্পনাবিদদের কোণঠাসা করে রাখা হচ্ছে। ঢাকাকে বাঁচাতে জলবায়ু অভিযোজন পরিকল্পনা ন্যাপের সুপারিশ বাস্তবায়ন করা সহ অবৈধভাবে পরিবেশ নষ্টকারীদের শাস্তির আওতায় আনার প্রস্তাব দেয় বিআইপি। জলাধার জলাশয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রক্ষা করতে হবে, যেন আমাদের আর 1 ইঞ্চি 1 বর্গফিট 1 বর্গমিটার সবুজ এলাকা যেন না কমে। আমাদের যারা দখল করেন, যারা ভরাট করেন, তারা হচ্ছে দুর্বৃত্ত। সেই দুর্বৃত্তের রাজনৈতিক প্রশ্রয় আছে, তাদের সামাজিক প্রশ্রয় আছে। এই প্রশ্রয়টাকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে এবং বন্ধ করে দিয়ে আসলে আমাদের এগুলো যারা ধ্বংস করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং এত সংশ্লিষ্ট পরিবেশ আইন এবং অন্যান্য আইনে কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা। প্রস্তাবনায় সড়ক দ্বীপে বৃক্ষরোপণ বাড়ানো, পরিবেশ আইনকে কার্যকর করার উপর গুরুত্বারোপ করেন নগর বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। তীব্র দাবদাহের মাঝে হঠাৎ বৃষ্টি নগরবাসীকে স্বস্তি দিলেও শঙ্কা দেখা দিয়েছে ডেঙ্গু মশার উপদ্রব বাড়ার। গেল বছরের তুলনায় এখনও সেই শঙ্কা বাস্তবে রূপ না নিলেও সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসীর। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। তীব্র তাপপ্রবাহের মাঝের হঠাৎ বৃষ্টি, রাজধানীবাসীর দরজায় শঙ্কার কড়া নাড়ছে ডেঙ্গু মৌসুম। আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ড। আমার হাতের বামে আজিমপুর কবরস্থান এবং হাতের ডানে আজিমপুর আবাসিক এলাকা। আর এই স্থানটি হচ্ছে এই অঞ্চলের মানুষের ময়লা ফেলার স্থান, যেটা দুশ্চিন্তার কারণ ডেঙ্গুর প্রজনন বৃদ্ধির। এই দায়টা কার? প্রতিষ্ঠানের না জনসাধারণের? আজিমপুরের এই স্থানে যত্রতত্র ময়লার ভাগার গড়ে উঠেছে আগাছার মতো। স্থানীয় বাসিন্দা, পথচারী যে যার মতো ফেলছে। পরিচ্ছন্নতা কর্মীরা জঞ্জাল অপসারণ করেও হিমশিম খাচ্ছেন। ভাই, এলাকার লোকজন তো সব সচেতন না যে জায়গা মতন যে ময়লা ফালাইবো। এরা কি করে, যে জায়গায় পায় খালি ওই জায়গায় ফালাই দেয় ময়লা ফালানোর কারণে এই কারণে ডেঙ্গুটার বেশিরভাগ হয়ে যায়। গেল মৌসুমের থেকে এবার মশার উপদ্রব কিছুটা কম বলে জানালেও গেল কয়েকদিনের তুলনায় খানিকটা মশার উপদ্রব বেড়েছে বলেই জানান স্থানীয় বাসিন্দারা। তবে
যত্রতত্র ময়লা ফেলা নিয়ে সদুত্তর নেই তাদের কাছে। ময়লা নেয় আর ডেইলি বারে কয় দিকে আপনারা ময়লা ফালেন না মানে আমরা তো ফালাই না, হালাইলে এলাকার পাবলিকরা হালায়। বাজারের ময়লা আমরা অন্য লোক দিয়ে ফালাই, ডাস্টবিন আছে 3 নম্বর গেটে, এখানে আমরা ফালাই। মাঝে মাঝে বিচ্ছিন্নভাবে কিছু কেউ ফেলে আর কি, বিচ্ছিন্নভাবে আর কি। আমাদের এলাকা থেকে সবাই উদ্যোগ নেওয়া হয়, ময়লাটা না ফেলা হয়, রাত্রে ফেলা হয়, সকালবেলা ময়লাটা আবার নিয়ে যায় আর কি সিটি কর্পোরেশন আর কি। লালবাগ রোড মেডিকেল স্টাফ কোয়ার্টার থেকে বিডিআর 1 নম্বর গেট, নবাবগঞ্জ রোড, নবাবগঞ্জ লেন, নতুন পল্টন লাইন, পিলখানা রোড এলাকা নিয়ে গঠিত ওয়ার্ডের কাউন্সিলর মশা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছেন বলেই দাবি করলেন। জনসংখ্যা কম ছিল, এখন প্রচুর জনসংখ্যা, প্রায় 2 লাখ লোক বাস করে আমার মধ্যে। যথেষ্ট করতেছে আমার কর্মীরা। আপনি তো জি এইটাই জি এটা আমরা তো উদ্যোগ নেই তো। আমি তো যেভাবে আমি কাউন্সিলর, যতটুকু আমার বলার লাগে, আমার সুপারভাইজার ইন্সপেক্টর উনি যথেষ্ট সজাগ আছে। বিশেষজ্ঞদের মত, বর্ষা মৌসুমের শুরুর আগেই সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে, আর সেই সাথে কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতন থাকার বিকল্প নেই। দেবরাজ দেব, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। ফ্যাশনেবল আর মানসম্পন্ন আন্ডারগার্মেন্টসের চাহিদা বাড়ছে বিশ্বজুড়ে। 2023 সালে যার বৈশ্বিক বাজার ছিল $84 বিলিয়ন। পোশাক রপ্তানিতে শক্ত অবস্থানে থাকলেও বিশেষায়িত এই পোশাকের বাজারে বাংলাদেশের অবস্থান এখনো দুর্বল। সম্প্রতি কয়েক বছর আন্ডারগার্মেন্টস তৈরি শুরু করেছে দেশের অর্ধশতাধিক প্রতিষ্ঠান, যাতে আশার আলো দেখাচ্ছে রপ্তানি। আরও জানাচ্ছেন শোয়েব রহমান, ক্যামেরায় ছিলেন সঞ্জয় মল্লিক। মার্কেট রিসার্চ গ্রুপ IMARCর হিসাবে বিশ্বে আন্ডারগার্মেন্টস এর বাজার বছরে প্রায় $84 বিলিয়ন, যা 2032 সালে দাঁড়াবে $149 বিলিয়নে। পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্ববাজারের ব্র্যান্ড হলেও বিশেষায়িত এ পোশাকের বাজারে অবস্থান খুবই সীমিত। বাংলাদেশ যে বৈশ্বিক ব্র্যান্ডের পোশাক তৈরি করে, তারাই আবার অন্য দেশ থেকে আন্ডারগার্মেন্টস কিনে নেয়। তবে পাল্টাতে শুরু করেছে সেই চিত্র। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের প্রতিষ্ঠান মাস ইন্টিমেটস বাংলাদেশ লিমিটেড চলছে বিশাল কর্মযজ্ঞ। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো আন্ডারগার্মেন্টস তৈরি করে নিয়ে যাচ্ছে চট্টগ্রামের এ কারখানা থেকে। অন্তর্বাস তৈরি একটি জটিল প্রক্রিয়া হওয়ায় এ খাতে দক্ষ জনবলের কোনো বিকল্প নেই। কর্মীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষ করে গড়ে তোলা গেলে আগামীতে বিশ্ববাজারে চীনের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ। এছাড়াও আগামীর বিশ্বে দিনকে দিন বাড়ছে অন্তর্বাসের চাহিদা। ফলে এ খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা গেলে বিশ্ববাজার থেকে আরও বেশি আয় করার সুযোগ রয়েছে বাংলাদেশের। আন্ডারগার্মেন্টসের মধ্যে কোনোটি তৈরির প্রক্রিয়া খুবই জটিল। এর জন্য 25 ধরনের অ্যাকসেসরি এবং আধুনিক জ্ঞানের প্রয়োজন দক্ষ শ্রমিকও। বাংলাদেশের যে ওয়ার্কফোর্স, ওরা কম্পারেটিভলি অন্য দেশের চেয়ে বেশি স্কিল, কিন্তু এই বিষয়টা আমরা একটু পিছিয়ে আছি। সেটা হচ্ছে অন্য দেশ কিন্তু এখন অটোনোমেশনে চলে যাচ্ছে, যেগুলো একটু খুব বেশি ক্রিটিক্যাল, সেগুলোতে আমরা যদি অটোনোমেশন করতে পারি এবং যেগুলো ম্যান হ্যান্ডেল, সেগুলো যদি ম্যান হ্যান্ডেলের মাধ্যমে করতে পারি, এই যে কম্বিনেশন অটোনোমেশন এবং ম্যানুয়ালের মধ্যে, এই কম্বিনেশনটা নিয়ে যদি আমরা ওভারঅল একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় আমাদের প্রোডাক্টিভিটির আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বর্তমানে দেশে 50-এরও বেশি কারখানা পুরুষ ও নারীদের আন্ডারগার্মেন্টস তৈরি করছে, যার বেশিরভাগই উৎপাদনে এসেছে গত 5 থেকে 7 বছরে। এই খাতের রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন, এরপরই বাংলাদেশের রয়েছে সম্ভাবনা। এই ধরনের পোশাক তৈরিতে দক্ষ জনবল, ফ্যাশন ডিজাইনার ও গবেষণা টিম প্রয়োজন। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্থানীয় কাঁচামালের সংকট। They had so much of issues keeping inventories fast, so they don't want to do that. So they are always looking at speed to the market, so which is very difficult. If you don't have that raw materials in country and closer to your proximity, then it's challenging. BGME এর তথ্য মতে আন্ডারগার্মেন্ট বা লিঙ্গারি আইটেম রপ্তানি করে 2020-21 অর্থ বছরে $1,789 মিলিয়ন,
2021-22 অর্থবছরে $2,343 মিলিয়ন, সর্বশেষ $2,369 মিলিয়ন আয় করে বাংলাদেশ। বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন হচ্ছে, কিন্তু পাশাপাশি এই এক্সপানশনের পাশাপাশি আমাদেরকে একটু মার্কেটটাও আরও ব্রডার ওয়াইডে খুঁজতে হবে। কারণ আমি যদি অর্ডারই না পাই, আমি ফ্যাক্টরি করে তো লাভ হবে না। আমাকে ফ্যাক্টরি করার পাশাপাশি আমাকে আমার মার্কেটটা যেন বড় হয়, মার্কেটে যেন এক্সপান্ড হয়, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। বাংলাদেশি আন্ডারগার্মেন্টস এর বড় কিংবা মূল ক্রেতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো। তবে এর বাইরেই রাশিয়া, জাপান, চীন কিংবা পার্শ্ববর্তী দেশের জনসংখ্যা বিবেচনায় ভারতও বড় বাজার হতে পারে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আইএমএফের শর্ত পূরণে চলতি অর্থবছরে রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এনবিআর। লক্ষ্য অর্জনে নানা পরামর্শ দিয়েও সহায়তা করেছে আইএমএফ। তবে নানা উদ্যোগের পরেও অর্থ বছরে এসে করতে হয়েছে কাটছাঁট। এরপরেও রয়ে গেছে বড় ঘাটতি। এরই মাঝে আগামী অর্থ বছরের জন্য 4,80,000 কোটি টাকার বড় লক্ষ্য নিয়ে এগোতে চাচ্ছে এনবিআর। যদিও সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ আয়ের টেকসই ভিত গড়তে হলে ঋণ দিয়ে নয়, কাজ করতে হবে আয়ের উৎসকে শক্তিশালী করতে। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। বাংলাদেশকে ঋণ দেওয়ার আগে আইএমএফের শর্ত ছিল 3 অর্থ বছরে কর জিডিপির হার 7.8% থেকে বাড়িয়ে করতে হবে 9.5%। এরই মাঝে 4 দফায় বাংলাদেশ সফরে এনবিআরের সঙ্গে বৈঠকে বসেছে আইএমএফ। রাজস্ব কর্মকর্তাদের দিয়েছে প্রশিক্ষণ। নানা শর্ত আর উদ্যোগের পরেও চলতি অর্থ বছরের মাঝামাঝি এসে 20,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কমাতে হয়েছে এনবিআরকে। এরপরেও ঘাটতি রয়ে গেছে 21,000 কোটি টাকার বেশি। এরই মাঝে আগামী অর্থ বছরে 50,000 কোটি টাকা লক্ষ্যমাত্রা বাড়িয়েছে এনবিআর। চলতি অর্থ বছরের জন্য এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল 4,30,000 কোটি টাকা, যা মোট রাজস্বের 86%। আইএমএফের শর্ত পূরণে গেল বছরের তুলনায় লক্ষ্য বাড়ানো হয় 10%। তবে বড় ঘাটতি থাকায় সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয় 4,10,000 কোটি টাকা। এরপরেও 9 মাসে ঘাটতি প্রায় 22,000 কোটি টাকা। এরই মধ্যে আসছে 2024-25 অর্থ বছরের জন্য 4,80,000 কোটি টাকার বড় লক্ষ্যমাত্রা ধরেছে এনবিআর। বাজেটের 1 মাস সময় হাতে রেখে আবারও লম্বা সফরে বাংলাদেশে আইএমএফের প্রতিনিধিরা। এনবিআর বলছে, সাম্প্রতিক সফরগুলোতে নানা পরামর্শ সহ প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর মধ্যে উল্লেখযোগ্য হল কর ব্যবস্থাপনা, ফাঁকফোকর ধরা, কর অবকাশ, ই-ফাইলিং, আয়কর প্রণোদনা, ব্যবসাকে উৎসাহ দিতে কৌশল ও পদক্ষেপ, আয়কর ও সামাজিক উদ্দেশ্য প্রসারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, ব্যবসায়ীদের কর অবকাশ, রিটার্নের তথ্য যাচাই, বকেয়া মামলা থেকে রাজস্ব আদায়, বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে করজাল বৃদ্ধি, অটোমেশন বাস্তবায়ন করা, আর যেসব খাত থেকে বেশি রাজস্ব আসে সেখানে জোর দেয়া সহ নানা প্রশিক্ষণও দেয় সংস্থাটি। শুল্ক খাতে অব্যাহতি কমানো সহ পরামর্শ দিয়েছে করমুক্ত আয়সীমা 3.5 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ করার, আর 5% কর হার তুলে দিয়ে 5 লাখ থেকে 8 লাখ টাকা আয়ের ওপর প্রান্তিক করের হার 10% করার পরামর্শও দিয়েছে তারা। ফ্রিল্যান্সারদের আয় থেকেও কর না কাটার পরামর্শ দিয়েছে সংস্থাটির প্রতিনিধি দল। যদিও সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের বিভিন্ন দেশকে অনুকরণ করে পরামর্শ দেয় আইএমএফ। বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে তা নাও মিলতে পারে, তাই সিদ্ধান্ত নিতে হবে এনবিআরের নিজস্ব চিন্তাধারায়। আইএমএফের সব প্রেসক্রিপশন শোনা উচিত না আর কি। একই পরামর্শ তারা সারা দুনিয়া জোড়া দিয়ে বেড়ায়। আমাদের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার ঘোর বিরোধী তারা। আমরা কিন্তু প্রোটেকশন দিচ্ছি। দেওয়ার ফলে কি হচ্ছে আপনি দেখেন, অসংখ্য ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু হয়েছে। 25% যে ব্যক্তিগত কর 25% থেকে 30%-এ আর একটা স্ল্যাব করতে বলেছে। এটা তো খুব ক্ষতিকর হবে। এটা যত টাকা আসবে তার তুলনায় ক্ষতিকর অনেক বেশি হবে। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের শর্তের দিকে না তাকিয়ে এনবিআরকে আগাতে হবে নিজস্ব সক্ষমতা অনুযায়ী। আর টেকসই ভিত গড়তে হলে ঋণ পূরণে নয়, বরং সক্ষমতা বাড়াতে হবে অভ্যন্তরীণ আয়ের উৎসকে শক্তিশালী করতে। আইএমএফ আজকে আছে, তারপরে আইএমএফের এটা 3 বছর 3.5 বছর পরে এই তাগিদ তো থাকবে না, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে সম্পদ আহরণের প্রয়োজনীয়তা সেইটা তো থাকবে।
সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে, এটা আমাদের নিজস্ব একটা প্রয়োজনীয়তা হিসেবে দেখা যায় এটা আবির্ভূত হয়েছে। আগামী অর্থবছরে বড় পরিবর্তন আসবে না আমদানি রপ্তানি আয়ে, তবে জোর দেওয়া হচ্ছে আয়কর ও মূসক খাতে, যার প্রভাব পড়ার সম্ভাবনা আছে পণ্যমূল্যে। যদিও করযোগ্য আয় কমানো বা বাড়ানো হবে কিনা সে বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত এখনও নির্ধারণ করেনি এনবিআর। মাজহার মাহবুব, এখন, ঢাকা। সন্ধ্যাবাজারের সময় হলো আরও একটা বিরতির। ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্তবাজার। ফলের দোকান, রাস্তার পাশ কিংবা অলিগলির ভ্যানে দেখা মিলছে সুস্বাদু ফল আমের। দাম কেজি প্রতি 150 থেকে 280 টাকা পর্যন্ত। মৌসুম শুরুর 1 মাস আগেই চট্টগ্রামের বাজারে মিলছে ফলে ক্রেতা বিক্রেতার সবার মনেই প্রশ্ন উঠেছে এর পরিপক্কতা নিয়ে। স্বাদ ও ঘ্রাণহীন অপরিপক্ক এই আমের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহফুজ। উৎপাদন, বাণিজ্য এবং জনপ্রিয়তার বিচারে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে প্রিয় একটি ফলের নাম হচ্ছে আম। দেশের প্রায় 5 মাস আমের মৌসুম। আম ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী আমরা যতটুকু জানি, মে মাসের মাঝামাঝি সময়ে আমের মৌসুম শুরু হয় এবং চলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। আম এমন একটি ফল যা অতিমাত্রায় শৃঙ্খলা মেনে চলে। প্রতিটি জাতের আম প্রায় নিজ নিজ ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিপক্ক হয়ে থাকে। তবে মৌসুম শুরু না হতেই প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের বাজারগুলোতে উঠতে শুরু করেছে অপরিপক্ক পাকা আম। দোকানের পাশাপাশি ভ্যানেও মিলছে এই আম। বিক্রি হচ্ছে 150 থেকে 280 টাকা কেজি দরে। আমের এখনো সিজন আসে নাই, তারপরও আম তো রেট বলতেছে 220 টাকা। অবভিয়াসলি অনেক বেশি বলতেছে। বাজার আছে, খাচ্ছি, মিষ্টি আছে মোটামুটি, এসছে মিষ্টি তো এখন বাইর হয় না। ক্রেতারা বলছেন বেশি লাভের আশায় মৌসুম শুরুর আগে আম ব্যবসায়ীরা অতিমাত্রায় উৎসাহী আম ভোক্তার হাতে কৌশলে পাকা আমের নামে অপুষ্ট আম তুলে দিচ্ছেন। এ আমে স্বাদের ক্ষেত্রে যেমন রয়েছে ঘাটতি, তেমনি অপূর্ণতা রয়েছে সুগন্ধেও। রাসায়নিক দিয়ে এসব আম পাকানো হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর রাসায়নিক ব্যবহার করে পাকানো হলে তা কতটুকুই বা স্বাস্থ্যসম্মত। এখন নতুন সিজন, টক মিষ্টি হবে, আরো কিছুদিন যাইতে হবে। গোবিন্দভোগ টক মিষ্টি হয়। বৈশাখ মাস হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম, আম তো গরমে মাল নষ্ট হয়ে যায় বা গরমের কারণে তো আম পেকে যাচ্ছে। এগুলো আসার কথা কিন্তু আরো আগে, তো পরিপুষ্ট হয়নি বলে এগুলো আসে নাই। তো এই সপ্তাহ 8-10 দিন ধরে আসতেছে। এমন অবস্থায় আমের সঠিক মৌসুম সম্পর্কে ধারণা রাখাই হতে পারে অসাধু ব্যবসায়ীদের আম প্রতারণা থেকে বাঁচার অন্যতম উপায়। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। শান্তবাজারে পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। কিছুক্ষণ পরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শান্তবাজার। দেশের বাইরের প্রসঙ্গ। অবশেষে প্রায় 4 মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত। প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $550 ধার্য করেছে দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। নয়াদিল্লির পদক্ষেপে স্বস্তির শ্বাস ফেলেছেন মহারাষ্ট্রের রপ্তানিকারকরা। লোকসভা নির্বাচনের 3য় ধাপে রাজ্যটিতে ভোট গ্রহণের ঠিক আগেই এলো এমন ঘোষণা। মহারাষ্ট্রে 7 মের ভোট হবে অনিয়ন বেল্ট হিসেবে পরিচিত পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোতেই। আর জানাচ্ছেন নুসাত কামাল। মৌসুম শেষ হওয়ার পরও বৃষ্টির কারণে গেল বছর মহারাষ্ট্রে নষ্ট হয় বিপুল পরিমাণ পেঁয়াজ, যার জেরে প্রতি কেজি পেঁয়াজের দাম 30 রুপি থেকে বেড়ে সেপ্টেম্বরে বিক্রি হচ্ছিল 60 রুপি দরে। 15 মাসের সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপে নাজেহাল সাধারণ ভারতীয়দের মধ্যে নির্বাচনের আগে স্বস্তি ফেরানোর লক্ষ্যে সে সময় অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বিশ্ববাজারে রপ্তানি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় ভারত সরকার। এরই ধারাবাহিকতায় গেল বছর অগাস্টে পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বৃদ্ধি, রপ্তানি শুল্ক আরোপ, সবশেষে ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞাও আরোপ করে নয়াদিল্লি। গত 31 মার্চ সে নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই রপ্তানি নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল।
সে সিদ্ধান্ত বদলে অবশেষে এলো নিষেধাজ্ঞা প্রত্যাহারের বহু প্রতীক্ষিত ঘোষণা। প্রায় ৪ মাস পর শনিবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্যও ঠিক করেছে $৫৫০। ধারণা করা হচ্ছে নির্বাচন সামনে রেখেই যেমন বাজার স্থিতিশীল করতে রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল বিজেপি সরকার, ঠিক একইভাবে ভোট ব্যাংক বড় করার লক্ষ্যেই আবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো উল্টো পদক্ষেপও নিল ক্ষমতাসীনরা। ভারতে 18তম লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে আগামী মঙ্গলবার যেসব রাজ্যে ভোট হবে সে তালিকায় অন্যতম মহারাষ্ট্র। ভারতে পেঁয়াজ উৎপাদনে শীর্ষ এই রাজ্যটি। ভোটের 3 দিন আগে রপ্তানি নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত জানালো নয়াদিল্লি। এ পদক্ষেপে স্বস্তির শ্বাস ফেলেছেন মহারাষ্ট্রের রপ্তানিকারকরা। 7 মের ভোট হবে মহারাষ্ট্রের অনিয়ন বেল্ট হিসেবে পরিচিত পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোতেই। পেঁয়াজ রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ ভারত। রান্নার পেঁয়াজ নিয়ে দেশটির রাজনীতিতে হুলস্থুল নতুন নয়। পেঁয়াজের দাম বাড়ার প্রভাবে সরকার বদলে যাওয়ারও ইতিহাস রয়েছে দেশটিতে। 1980 সালের 7ম সাধারণ নির্বাচনকে প্রয়াত ইন্দিরা গান্ধী আখ্যায়িত করেছিলেন পেঁয়াজের নির্বাচন বলে। ইন্দিরা গান্ধীর নেতৃত্বেই স্বাধীন ভারতের ইতিহাসে 1977 সালে প্রথম পরাজয় দেখা কংগ্রেস আবার তার হাত ধরেই ক্ষমতায় ফিরেছিল 1980 সালে। 1998 সালে দিল্লির নির্বাচনে বিজেপির পরাজয়ের পেছনেও বড় কারণ হিসেবে উঠে এসেছিল পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি। 2022 সালে বিশ্ববাজারে 52,46,00,000 টন পেঁয়াজ রপ্তানি করে নেদারল্যান্ডস ও চীনের পর তালিকার তৃতীয় অবস্থানে ছিল ভারত। সে বছর বিশ্ববাজারে মোট রপ্তানিকৃত পেঁয়াজের প্রায় 12.5% ছিল ভারতের। ভারতীয় পেঁয়াজের বড় অংশই কেনে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। নুজহাত কামাল, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের 46টি বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রায় 2,500 ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন চলছে সমাবর্তনের প্রস্তুতি, তখন আন্দোলন থেকে নাশকতা ছড়ানোর শঙ্কায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ শুরু হলেও যুদ্ধবিরোধীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। গেল মাসে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে আন্দোলনের শুরু। এরই ধারাবাহিকতায় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশের 45টি অঙ্গরাজ্যের প্রায় 140টি শিক্ষা প্রতিষ্ঠান। আন্দোলনে যোগ দেয় শিক্ষক শিক্ষার্থী নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ বিক্ষোভ হলেও 17 এপ্রিল থেকে এ পর্যন্ত 46টি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে প্রায় 2,500 ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে। ক্যাম্পাসে চলমান অস্থিরতার মধ্যেই সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে মিশিগান, ওহাইও, কানেটিকাট ইউনিভার্সিটি সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। Levantarnos un día más sabiendo del genocidio que está ocurriendo hoy en Gaza, sabiendo que siguen muriendo niños, jóvenes, ancianos, sabiendo que el día de mañana, hoy estoy aquí en la universidad y mañana sé que iré, pero no sé qué harán mis compañeros de Gaza. Free, free, free Palestine! From the river to the sea, Palestine will be free স্লোগানে রাজপথে আন্দোলনকারীরা। গাজা উপত্যকাকে ইসরায়েলি অবরোধ থেকে মুক্ত করার দাবি শুধু যুক্তরাষ্ট্রেই সীমিত নেই, আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের আরও অনেক দেশে। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধবন্ধের দাবিতে একাত্মতা জানাচ্ছেন যুক্তরাজ্য, ফ্রান্স, মেক্সিকো সহ আরও বেশ কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। US students right now, they will be energized, and they are energized, seeing solidarity from people all over the world. And we realize that we're all in this together. Mostrar el apoyo a los estudiantes de las universidades de Estados Unidos para mostrar que los estudiantes en cualquier parte del mundo. ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধে ঋষি সুনাক প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ শিক্ষার্থীরা। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবি মেক্সিকান শিক্ষার্থীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon.